নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। 42 দিন ধরে একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আর অপরদিকে 11 দিন ধরে ধর্ণা অবস্থান কর্মসূচি। যদিও ঘোষণা মতো সিজিও অবধি ছাত্ররা অর্থাৎ আন্দোলনকারীরা যায় এবং তার আগে ধর্ণা অবস্থান তারা তুলে দেওয়ার কথা ঘোষণা করে, যদিও তাদের বক্তব্য ইতিমধ্যেই সামনে এসেছে। আর অপরদিকে নাগরিক সমাজের মশাল মিছিলের আয়োজন। বিষয় একটাই, আবারও সেই জাস্টিস ফর আরজি কর। কোথায় দাঁড়িয়ে বিচারের জায়গা এবং ছাত্রদের বক্তব্য কি এবং তারই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে তরুণ জ্যোতি তিওয়ারি বিজেপির তরফ থেকে, রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর তরফ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কংগ্রেসের তরফ থেকে। প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো, আলোচনা করব, কিন্তু তার আগে আমরা শুনে নেব আজ যখন মিছিল করে ছাত্ররা তথা আন্দোলনকারী অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যায়, তারপর তারা ঠিক কি বলেন শোনাব। এই আন্দোলনে যেভাবে আপনারা পাশে থেকেছেন, আমরা মনে করি এই আন্দোলন যতদিন চলবে আপনারা বিচারের দাবিতে আমাদের পাশে ঠিক সেইভাবেই থাকবেন, এই আশা আমরা রাখি। আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মেয়েদেরকে এরকম ভাবে যারা কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে বাধার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে। আমি বলতে চাই, আমাদের এই হার্টবিট যতদিন চলবে, আমাদের রক্ত প্রবাহ যতদিন চলবে, ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। আজ এখান থেকে আমরা অঙ্গীকার করলাম, আমরা প্রমাণ করেছি নগরপাল হিসেবে বিনিয়োগ ব্যর্থ। আমরা প্রমাণ করেছি কিভাবে ন্যাক্কারজনকভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা প্রমাণ করেছি আমার বোনটাকে তিলে তিলে চক্রান্ত করে কিভাবে খুন করে দেওয়া হয়েছিল। গত 41 দিন 42 দিন আমরা বিচারহীন রয়েছি। আমরা ন্যায় বিচারের 5 দফা দাবিতে কিন্তু আমরা লড়াই করছি। প্রত্যেক কলেজে যে থ্রেট কালচার নির্মূল না করতে পারলে আরেকটা অভয়াকে আমরা হয়তো আটকাতে পারবো না। তার জন্য কিন্তু আমাদের লড়াই চলবে। এ নিয়ে আলোচনা করবো। প্রথমে স্নেহাশিস দা আপনার কাছে আসবো। ইতিমধ্যেই ধর্ণা অবস্থান তারা যে প্রত্যাহার করছে জানিয়েছে এবং সেই অনুযায়ী তারা প্রত্যাহার করছে, কিন্তু এই যে বক্তব্য স্নেহাশিস দা, এবং আমরা যদি দেখি 42 দিন ধরে তাদের যে আন্দোলন, 11 দিন তো ধর্ণা অবস্থানে কর্মসূচিতে তারা ছিলেন, এটা কি এড়ানো যেত না? আগে থাকতে কি ব্যবস্থা নেওয়া যেত না? পরিস্থিতি কি সরকার জানতো না? প্রথম হচ্ছে ধর্ণা আন্দোলন তুলে নিয়ে তারা যে আবার চিকিৎসায় পূর্ণ দমে নেমে পড়ছে, এর জন্য অবশ্যই তাদের প্রতি শুভেচ্ছা রইল যে তারা চিকিৎসার মধ্যে ফিরছে। এখন দেখুন, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ঘটনা কিন্তু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে আরজি করের ঘটনায়। এবং যেভাবে একটি বোন, একজন ডাক্তার, তাকে যেভাবে তার মৃত্যু ঘটানো হয়েছে বা যারা করেছে তাদের চূড়ান্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে যেমন বাংলার মানুষ চেয়েছে, নেমেছে, আমরা সকলেই তার সাথে একমত। এখন ঘটনাটা হলো যে ওখানে যে জুনিয়র ডাক্তাররা অবস্থান চালালেন, বেশ কিছু পরিকাঠামোর পরিবর্তন করতে চাইলেন, সিস্টেমের কিছু বদল চাইলেন এবং বারবার মুখ্যমন্ত্রী তাদের বলেছেন যে এসো আমরা আলোচনা করি, পরিবর্তন হবে, কিন্তু তোমরা চিকিৎসায় ফেরো। সেটা যাই হোক, আমি ওর মধ্যে যেতে চাইছি না। শেষ পর্যন্ত আলোচনাও হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে প্রশ্নটা এলো যে এটা কি জানতো না? আচ্ছা, এই যে যারা জুনিয়র ডাক্তার, যারা হাসপাতালগুলোর সাথে যুক্ত রয়েছে, একটা ঘটনার পর কিন্তু যেভাবে আমাদের সকলকে নাড়া দিয়েছে, নাড়াটা ওদেরও দিয়েছে। ওরাও তো সব জানতো। এখন জেনে এই যে প্রতিবাদটা, এটা তো আগেও ওরা করতে পারতো, যে প্রতিবাদ করলে আজকে তার সলিউশন বেরোতো। এখন একটা ঘটনা থেকে আমরা একটা উপলব্ধি করলাম, উপলব্ধি করে এখন ইনফ্রাস্ট্রাকচারে পরিবর্তনের ব্যবস্থা নিচ্ছি এবং সেটা নিলে আগামী দিনে নিরাপত্তা থাকবে, চিকিৎসার ক্ষেত্রে অনেক স্বচ্ছতা আসবে, ভালো কিছু হবে। আগে জানা তো এই যে থ্রেট কালচারের প্রশ্নটা আসছে, এগুলো নিয়ে আগেও কিন্তু যদি এই ঘটনা ঘটার আগেও যদি তাদের মুভমেন্ট থাকতো, তাহলে মনে হয় সমাধান আগেও হতে পারতো।
কারণ তারা ওর মধ্যেই কাজ করছে। স্নেহাশিস দা, থ্রেট কালচার সঙ্গে পরপর যে বক্তব্যগুলো সেগুলো নিয়ে আসবো, খালি একটা বিষয় বলে দিই, ছাত্ররা কিন্তু সন্দীপ ঘোষের প্রসঙ্গ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছিল এবং আপনি জানেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তাদের বক্তব্য বহু আগেই কিন্তু করা হয়েছিল, এমনকি অভিযোগ সরকারের কাছে সন্দীপ ঘোষ প্রসঙ্গ নিয়ে কিন্তু পৌঁছেও গেছিল। আসবো প্রত্যেকের কাছে আলোচনায়, তার আগে আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে মানুষ যেমন আন্দোলনে সামিল হয়েছে বা থেকেছে, তেমনি অভিনেতা অভিনেত্রীরা তারাও কিন্তু সামিল হয়েছিলেন। উষসী চক্রবর্তী এবং অপরদিকে সুদীপ্তা চক্রবর্তী, তারা ঠিক কি বলেছেন শোনাবো। আন্দোলনের শেষ নয়, এটা প্রথম পর্যায়ে শেষ। ডাক্তাররা কাজে ফিরছে, মানুষও সব কাজে ফিরছে, কিন্তু আমরা নজর রাখছি অভয়ার বিচারের দিকে। যদি এক চুলো এদিক ওদিক হয়, আমরা দ্বিতীয় পর্যায়ে আরো বড় করে রাস্তায় নামবো। ওরা নিজেদেরটা বুঝে নেবে, ওরা আংশিকভাবে কাজে ফিরছে, ইমার্জেন্সিতে ফিরছে, ওরা অভয়া ক্লিনিক চালাচ্ছে, বন্যা দুর্গত জায়গায় অভয়া ক্লিনিক পৌঁছে দিচ্ছে। ওরা জানে ওদের কর্তব্য কি, আমাদের থেকে কিচ্ছু শেখাতে হবে না। তরুণজ্যোতি, আন্দোলনে তারা থাকছেন, কিন্তু এই মুহূর্তে চিকিৎসকদের তরফ থেকে ঘোষণা করেও দেওয়া হয়েছে ধর্ণা তুলছে এবং তারই সঙ্গে আগামীকাল থেকে এমার্জেন্সি পরিষেবা অংশগ্রহণ করছে। না, সাধুবাদ জানাই চিকিৎসকদের এই আন্দোলনকে, অনেক সাধুবাদ। তারা আন্দোলন করলো, তাদের স্পেসিফিক কিছু দাবি ছিল, দাবিটা কতটা ফুলফিল হলো কতটা হলো না চিকিৎসকরা বলতে পারবেন। আর একটা প্রমোশনাল স্কিম চালালো রাজ্য সরকার। স্নেহাশিসদা আছেন, ওনার এই ক্যাবিনেটের সতীর্থ। আমি তো আশা করব এই আন্দোলনের এই পুরো মিটে যাওয়ার পর হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান এবং একই সাথে চন্দ্রিমাদিকে যেন প্রমোশন দেওয়া হয়। কেন দেওয়া হয় নিজেদের মধ্যে কোনো সময় আলোচনা করে জিজ্ঞেস করে নেবেন। দেখো, তোমার যে প্রশ্নটা ছিল দাদাকে যে এটা কি আটকানো যেত, হ্যাঁ যেত তো। 2022-এ যখন ফার্স্ট কমপ্লেনটা হলো তখনও আটকানো যেত। 2023-এ আখতার আলীর উইথ ডকুমেন্ট যখন সেকেন্ড কমপ্লেনটা হতো আটকানো যেত, যার ফলে আখতার আলী সার্ভিস ব্রেক করা হলো, ওকে পাঠানো হলো এই ডেপুটি সুপার নন মেডিকেল পোস্ট থেকে স্বাস্থ্য ভবনে, তখন ওই সময়টা আটকানো যেত। আখতার আলী যখন মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে গেল, গ্রিভান্স সেলে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে গ্রিভান্স সেলে পুরো ডকুমেন্ট দিয়ে অভিযোগটা করে আসলো, তখনও আটকানো যেত। সেটা না করে প্রতিবাদের ফলে ওই 7 দিনের জেল এবং 3 দিনের ফাঁসি ওরকম ব্যাপার করে আখতার আলীকে পাঠিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তারপরেও আটকানো যেত কবে জানো তো? এই বছরই এপ্রিল মাসে। তারও আগে বলছি 2023-এর ডিসেম্বর মাসে সুকান্ত মজুমদার আমাদের মাননীয় সভাপতি এটা অভিযোগ করলেন, তার বেসিসে মামলা হলো কলকাতা হাইকোর্টে। সেই মামলা টেকনিক্যাল গ্রাউন্ডে উইথড্র করতে হয়েছিল, কিন্তু ডকুমেন্টগুলো কপি তো সার্ভ হয়েছিল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অ্যাপিয়ার করলো সেই মামলা, ডকুমেন্টও দেখে তখনও আটকানো যেত। তারপর যেটা বলছিলাম, এই বছর এপ্রিল 2024 শিয়ালদা কোর্টে একটা মামলা, প্রথম টালা থানা অভিযোগ, টালা থানা কোনো পদক্ষেপ নেয়নি অ্যাজ ইউজুয়াল, সন্দীপ ঘোষের খুব ঘনিষ্ঠ তারা। তারপর সাবসিকুয়েন্টলি শিয়ালদা কোর্টে মামলা হলো, শিয়ালদা কোর্ট বললেন, এসিজিএম বললেন একটা প্রিলিমিনারি এনকোয়ারি করে রিপোর্ট জমা করো। টালা থানার এক এসআই এ ঘোষাল, এসআইয়ের এত ক্ষমতা নেই, কার নির্দেশ হয়েছে এটা নিশ্চয়ই বেরোবে, সেই এ ঘোষাল বাবু একটা রিপোর্ট সাবমিট করলেন কোর্টে। সাবমিট করে কি বললেন আমি তদন্ত করেছি, আমি সন্দীপ ঘোষের সাথে কথা বলেছি, সন্দীপ ঘোষ আমাকে বলেছে কোনো প্রবলেম নেই। আটকানো যেত, আটকানো হয়নি। তাহলে এতগুলো জায়গা ছিল আটকানোর, আটকানো হয়নি। তো যদি আটকানো হতো তাহলে আজকে হয়তো এই সব লোকগুলো আগে সরে যেতে পারতো। ওই অভিক দে, বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ এদের বারবারন্ত হতো না। তাহলে কেন আটকানো হয়নি তার উত্তর সরকার দিক। আর সেকেন্ড তোমার থ্রেড কালচার শুধু কি আরজি করে আছে, শুধু কি মেডিকেল কলেজে আছে? প্রত্যেকটা কলেজে রাজ্যের আছে। রাজ্যের কলেজগুলো নির্বাচন হয় না, টিএমসিপি ওখানে রাজত্ব করে, বাবাও ছাত্রনেতা ছেলেও ছাত্রনেতা, এরকম উদাহরণও আছে। বাপ ছেলে ছাত্রনেতা, সিন্ডিকেট চালায়। তরুণজ্যোতি প্লিজ একটুখানি আটকাবো, থ্রেড কালচার নিয়ে আমি আসবো। প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে থ্রেড কালচার, শুধুমাত্র মেডিকেল কলেজগুলির ক্ষেত্রেও বা আরজি কর্নায় প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে আসবো। কিন্তু তার আগে এই মুহূর্তে নাগরিক সমাজের যে মিছিল বা মশাল মিছিল চলছে সেখানকার ছবিটি কি আমরা সরাসরি কথা বলবো, জানবো, ছবি দেখাবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, ছবিটা একটু দেখাও এই মুহূর্তে, তুমি কোথায় বা রয়েছে? সৌমেন, আমরা জানি মশাল মিছিল চলছে, এই মুহূর্তে কোথায় রয়েছে, কি ছবি উঠে আসছে একটু দেখাও।
দেখো একদমই তাই, যে মিছিল 4:30টার সময় হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছিল এই মুহূর্তে কিন্তু সেই মিছিল বাইপাস ধরে এগিয়ে আসছে এবং আমরা যেমনটা দেখলাম যে এই মুহূর্তে বিল্ডিং মোড় চিংড়িঘাটা পার করে বিল্ডিং মোড়ে কিন্তু মার্শাল হ্যান্ডওভার হবে এবং যেমনটা দেখছি যে মিছিলে প্রচুর মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে তারা অংশ নিচ্ছেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা এই আজকে তিলোত্তমার যে বিচার সেই বিচারের দাবিতে তারা পথে নেমেছেন এবং তারা চাইছেন যে অতি দ্রুত যেন বিচার হয় এই আরজি করে ঘটনা এবং সেই ঘটনায় কিন্তু পা মেলাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের মানুষজন আজকে 42 কিলোমিটার পথ তারা অতিক্রম করবেন এবং যেমনটা রুট রয়েছে এই মুহূর্তে কিন্তু বিল্ডিং মোড় এবং সেখান থেকে চলে যাবে হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ এবং পরবর্তীতে এসএসকে এবং তার পরবর্তী এবং শেষ স্তর অবধি যেটা জানা যাচ্ছে যে শ্যামবাজারে গিয়ে কিন্তু এই মিছিল সমাপ্ত হবে সম্পূর্ণভাবে। যেমনটা বলছিলাম যে প্রায় 42 কিলোমিটার পথ অতিক্রম করবে এই মশাল মিছিল এবং আমরা যেমনটা দেখছি যে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা কিন্তু অংশ নিচ্ছেন বিভিন্ন পয়েন্টে। আমি ছবি দেখাতে বলবো একেবারে সৌমেন, সেই ছবি তুমি তুলে ধরো এবং তারই সঙ্গে সৌমেন যে কথা জানিয়ে দিল এবং ছবিও যেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি তুলেও ধরছি বিভিন্ন প্রান্তের, অর্থাৎ প্রায় 42 কিলোমিটার রাস্তা জুড়ে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত। সায়ন, প্রথম যে প্রশ্ন স্নেহাশিসদার উদ্দেশ্যে ছিল, যে জায়গায় তরুণ জ্যোতির বক্তব্য ইতিমধ্যে উঠে আসছে, এই পরিস্থিতি আটকানো কি যেত না 42 দিন ধরে এই আন্দোলন জাস্টিস ফর আরজি কর? প্রথম কথা হচ্ছে আন্দোলনটা তো হলো একটা ঘটনা ঘটলো বলে, তাহলে কি ঘটনাটাও আটকানো যেত না? সবটাই তো আটকানো যেত। আমি স্নেহাশিসদা এখানে রয়েছেন এবং উনি একটি দপ্তরের মন্ত্রীও। একটি কথা বললেন যে ছাত্রছাত্রীরা তাদের এই আন্দোলন বা ইত্যাদি তা যদি আরও অনেক আগে বলতো তাহলে এটাকে আটকানো যেত। তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী, সংশ্লিষ্ট দপ্তরের আমলা, সংশ্লিষ্ট দপ্তরের অফিসার, সরকার, এদের কাজটা কি? আমার আপনার কাজ যে প্রত্যেক কটা দুর্নীতিকে এইভাবে চিহ্নিতকরণ করে 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 সরকারের কান সরকার শুনতে পাবে না, তার কানের দ্বারে গিয়ে চেল্লানো, তার জন্য মিথ্যে মামলা হবে, তার জন্য আপনাকে কলতান দাশগুপ্তর মতো জেল খেটে আসতে হবে, তারপর তাকে বেরোতে হবে? সম্ভব? আমি আপনাকে 2-3টে কথা বলছি। 1 নম্বর কথা হচ্ছে এই যে স্বাস্থ্য দপ্তরের কথা আমরা আলোচনা করছি, এই স্বাস্থ্য দপ্তর যিনি দেখেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই স্বাস্থ্যের যে গোটা সিস্টেমটা রয়েছে, আপনি দেখুন আজকের এই আন্দোলন এই চলল বলেই কিন্তু এটা ঠিক এর জন্য একজনের প্রাণ ঝরে গেল, অকালে একজনকে চলে যেতে হলো, আমাদের সহনাগরিককে চলে যেতে হলো। কিন্তু আপনি একটা জিনিস দেখুন তো, আজকের এই নাগরিক আন্দোলন মানুষ সবাই মিলে আমরা আজকে পথে নামলাম বলেই স্বাস্থ্য দপ্তরের ভেতরের এই অবস্থা, এই দুর্নীতি, আরজি করের অভ্যন্তরে এই দুর্নীতি, সেই দুর্নীতি আজকে আমার আপনার সামনে চলে আসছে। আপনি একবারের জন্য কল্পনা করুন, এতদিন আমরা দেখছিলাম শিক্ষা, তারপরে হলো খাদ্য, স্বাস্থ্য, আমার আপনার থেকে শুরু করে আমার গ্রামের মধ্যে প্রচুর সাধারণ মানুষ যে সরকারি হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন, একদম গ্রামের প্রান্তিক গ্রামের মানুষ সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভাগ্যশালী নয় যে চোখের অপারেশন করানোর জন্য আমেরিকায় যেতে পারেন। কিন্তু আমাদের খুব স্পেসিফিক কথা, সরকার কি এর দায় এড়াতে পারে? কোনো মন্ত্রী, কোনো দপ্তর কি এর দায় এড়াতে পারে? এই যে আপনি দেখুন হঠাৎ করে যে সিপিকে বদল করা হলো, সিপি কিন্তু পদত্যাগ করলেন না, সিপিকে কিন্তু আরেকটা পোস্টে পাঠানো হলো, তার তো কিছু কারণ আছে, তাই জন্য তো তাকে পাঠানো হলো, সেটা কিন্তু আমার আপনার কারোর সামনে কিন্তু এলো না। তাহলে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা তো সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতা তো সংশ্লিষ্ট দপ্তরের ব্যর্থতা। আমি খালি একটা লাইন বলে আপনাকে শেষ করছি। এই যে আপনি প্রশ্ন করলেন যে সরকার আগে থেকে জানলে কি আটকাতে পারতো, অর্থাৎ সন্দীপ ঘোষকে নিয়ে যখন আপনাদের চ্যানেলে আলোচনা হচ্ছে, আপনাদের কাছে যখন বাইট দিচ্ছে, সন্দীপ ঘোষকে নিয়ে যখন মন্তব্য সামনে চলে আসছে, সেই সময় তো সন্দীপ ঘোষ সকালবেলা রিজাইন করলো আরজি কর থেকে, বিকেল বেলায় এই স্বাস্থ্য দপ্তরই তো মেডিকেল কলেজে তাকে আবার খালি একটা কথা স্মরণ করে দিই, সরকার কি আটকাতে পারতো না? যখন এই ধর্ণা কর্মসূচি চলছে, তোমার নিশ্চয়ই মনে রয়েছে পরপর যে আন্দোলন, মেল এবং পাল্টা মেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে চলে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলার জন্য। অভিষেক, ব্যর্থতা ঢাকবার জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি যে কথাটা বলছো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরে এসে তার সদিচ্ছার পরিচয় দিয়েছিলেন, সেটা আসতেও 3 দিন দেরি হয়েছিল। সেদিন আমি তোমার এখানে ছিলাম, আমি তোমায় তখন একই কথা বলেছিলাম যে একসঙ্গে যদি একাধিক রোল একজন প্লে করে তাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় আসতে হবে, সেটাই প্রোটোকল। কিন্তু যেটা তোমার হচ্ছে বেসিক আলোচনা, সেটা এসেছিলেন তো 3 দিন বাদে, 3 দিন বাদে এসেছিলেন। যাই হোক, এসেছিলেন তো তিনি, তো তার আরে সে মানে পরেও আবেদন করেছেন, কিং ইজ ডেড লং লিভ দ্য কিং বলে তো লাভ নেই, কিং ইজ ডেড লং লিভ দ্য কিং বলে লাভ
লাভ নেই, কিং ওয়াজ ডেড অলরেডি, ওটা আলোচনা করে লাভ তোমার নেই। ব্যাখ্যা। আরে এটা একটা প্রবাদ, এবং এই ধরনের ইনস্ট্যান্স গুলো থাকে বলে প্রবাদটা তৈরি হয়। পরিপ্রেক্ষিতের অনুপাতে তোমার ব্যাখ্যা। কোনো পরিপ্রেক্ষিত নয়। একটা কথা বলো তো, তোমার যে প্রশ্নটা ছিল এই জিনিসটা আটকানো যেত, হ্যাঁ আটকানো যেত 13 বছর আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে না আসতেন। তাহলে এই যে থ্রেট কালচারটা বলছো, থ্রেট কালচার শুধু হাসপাতালে নাকি? এক সেকেন্ড আমি শেষ করিনি। স্নেহাশিসদার মতো মানে কি বলবো, মানে অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত ভালো সুবক্তা মানুষ হচ্ছে গিয়ে তৃণমূলের বিরল। জেসিবি, জয়ন্ত সিং, জাহাঙ্গীর, শাহজাহান এক একটা থ্রেট কালচারের প্রোটোটাইপ। শুধু হাসপাতালে থ্রেট কালচার চলে? ইয়ার কি হচ্ছে? এই থ্রেট কালচারটা গত 13 বছর ধরে প্রশ্রয় দেওয়া হয়নি? ছেড়ে দাও সবকিছু কথা, আমরা কি নিয়ে আলোচনা করছি যে হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার পর আন্দোলন, সেই আন্দোলনটাকে আটকানো যেত কিনা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা যারা রাজনীতি করি, যে অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির ধাত্রীভূমিতে কিভাবে করতে হয়। একটা বাজে কথা না বলে শিক্ষিত মানুষরা কিভাবে আন্দোলন করে, ঠিক সাধারণ মানুষরা তার সঙ্গে কেন যুক্ত হয়, সাধারণ মানুষরা যুক্ত হয়েছে বলে এই ঘটনাটা। এবার সব আন্দোলনের একটা লজিক্যাল এন্ড হয়। আমাকে একটা কথা বলো তো, আমরা কি উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা করছি? যে অপরাধীরা সাজা পাবে। আমরা যখন আলোচনা করছি গত 43 দিনে বাকিবুর রহমান, শঙ্কর আড্ড, মানিক, সুকন্যা, কেষ্ট, একজন শিক্ষা, একজন খাদ্য, একজন গরু পাচারের জামিন পেয়েছে। ভবিষ্যৎটা কি? তদন্ত হবে, গ্রেফতার হবে, 1 বছর বাদে ছেড়ে দেওয়া হবে, আবার আমরা রাস্তায় নামবো। জীবন জীবিকা নেই আমাদের? আমরা উই আর নাইদার এন্ড। আমরা 1 ঘন্টা এখানে বসে আন্দোলন করে একেবারে সমাজ বদলে দেবো। এভরিবডি ইজ এন্টাইটেল ফর দেয়ার জব। তাদের এক একটা জব আছে। সিবিআই বলো, পুলিশ বলো, ইডি বলো, আইনসভা বলো, সবার এক একটা নির্দিষ্ট কাজ আছে। নাগরিকরা তাদেরকে সেই কারণে তাদের ট্যাক্সের পয়সা অ্যাপয়েন্ট করা হয়। আজকে যদি এই এন্টায়ার সিস্টেমটা ফেল করে থাকে, আবার রাস্তায় নামবো, কিন্তু সেটা সলিউশন। গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিস্টেম এবং তার ইমপ্লিমেন্টেশন এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে কিনা, এই নিয়ে আমরা আলোচনায় ফেরত আসবো। জনগণমনতে খুব গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল জায়গায় আমরা আলোচনা করছি। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। স্নেহাশিসদা, প্রত্যেকের প্রশ্ন যে জায়গায় দাঁড়িয়ে, আগে থাকতে ব্যবস্থা নেওয়া বা অতি দ্রুত সরকারের কাছ থেকে কেন সদর্থক একটা জায়গা এলো না, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন এবং ইতিমধ্যেই তারা তাদের ধর্ণা তুলে নিয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে একজন ডাক্তারকে যেভাবে মেরে দেওয়া হয়েছে, তার বিচারের পার্টটা তো, বিচার প্রক্রিয়াটা সর্বোচ্চ আদালত রয়েছে, সিবিআই তদন্ত করছে এবং আমরা প্রত্যেকেই সেদিকে তাকিয়ে থাকব যে দোষী চিহ্নিত হয়ে তার কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাবে। দ্বিতীয় পার্ট রইল যে এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কিছু পরিকাঠামোগত বা সিস্টেমের দাবি এই জুনিয়র ডাক্তারদের ছিল। এবং খেয়াল করে দেখবেন যে একটা আন্দোলন চলছে, সেই আন্দোলন সরকারের কাছে দাবি নিয়ে আন্দোলন, সেখানে মুখ্যমন্ত্রী সেই প্রতিবাদী আন্দোলনকারীদের প্রতি যে সহনশীলতা দেখিয়েছেন বারবার, পৃথিবীর ইতিহাসে আর কোথাও এরকম দৃষ্টান্ত আছে কিনা এটা আমাকে বলবেন। এটা 1983 সাল নয়, যেখানে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন আন্দোলনকারীদের যে অনেক হয়েছে, এবার তুলে নাও, না হলে বিপদে পড়তে হবে। মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। হচ্ছে কিন্তু প্রসঙ্গ যেটা, যে জায়গায় আমরা থেমেছিলাম, সিস্টেমের প্রসঙ্গ এবং এই সিস্টেমকে দূর করার প্রসঙ্গে উত্তরটা কোথায়, যেটা খোঁজার চেষ্টা শুধু আমরা নয়, যারা রাস্তায় নেমেছে তারাও কিন্তু কেন রাস্তায় নামলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, সেই বিষয়ের প্রশ্নের উত্তরই আমরা খুঁজবো। শ্রেয়াশিসদা প্লিজ প্রত্যেকের কাছে আসবে, একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আসবো অতিথিদের সঙ্গে আলোচনা, কিন্তু তার আগে বেলেঘাটায় মশাল মিছিল চলছে। বেলেঘাটার বিল্ডিং মোড়ের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কি ছবিটা যদি তুলে ধরো আমাদের সামনে।
শিলাদিত্য, আমি একেবারেই প্রথমেই ছবিটাই আগে দেখাবো। হাজারে হাজারে মানুষ বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে এই মুহূর্তে বাইপাস থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় হয়ে তারা হাঁটতে শুরু করেছেন। দুদিকে রাস্তা কিন্তু কমপ্লিটলি ব্লক এবং বিভিন্ন স্তরে সমাজে বিভিন্ন স্তরে মানুষ এই মিছিলে হাঁটছেন এবং এর মধ্যে যেমন ডাক্তার রয়েছেন, প্রফেসরস রয়েছেন, মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছেন এবং একাধিক শ্রেণীর মানুষ, একাধিক সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এইখানে হাঁটছেন। এই মশাল নিয়ে এবং বিভিন্ন পয়েন্টে গিয়ে এই মশাল হাত বদল হচ্ছে। কিছুক্ষণ আগেই যখন মিছিল বেলেঘাটা বিল্ডিং মোড়ে পৌঁছেছিল, সেই বিল্ডিং মোড়ে কিন্তু মশাল হাত বদল হয়েছে। এখানে বহু মানুষ অপেক্ষা করছিলেন আগে থেকেই এবং তাদের হাতে কিন্তু এবারে এই ব্যাটন পাস করার মতো কিন্তু এইভাবে মশাল হাত বদল হচ্ছে। এখানে সামনেই তুমি দেখতে পাচ্ছ শিলাদিত্য, মানববন্ধন করে তারা যাচ্ছেন এবং তার পিছনে হাজারে হাজারে মানুষ, জাতীয় পতাকা দেখা যাচ্ছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আমি একটু একেবারে অর্থদীপ্ত যে ছবি এই মুহূর্তে তুলে ধরছে, প্রচুর মানুষ এই মুহূর্তে বেলেঘাটা বিল্ডিং মোড় সেখানে রয়েছেন এবং তারই সঙ্গে যেটা দেখা যাচ্ছে মশাল মিছিলের ছবি। এই ছবি দেখাতে দেখাতে আমরা শুনে নেব আন্দোলনকারী ছাত্র নেতা কিঞ্জল নন্দ, তিনি ঠিক কি বলেছেন। বিচারের দাবিতে আমাদের আন্দোলন শুরু হয়েছে, সেই বিচার পেতে কিন্তু এখনো দেরি আছে এবং যতক্ষণ না বিচার পাবো আমরা দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে লড়াই করে যাব। আমাদের 4 নম্বর এবং 5 নম্বর যে দাবি, সেই দাবিগুলো নিয়ে যে একটি কনস্ট্রাকটিভ ডিমান্ডস আমরা রেখেছিলাম সরকারের কাছে এবং সেইগুলো ওনারা পর্যালোচনা করেছেন এবং ওনারা কিছু ডাইরেক্টিভস পাঠিয়েছেন এবং কিছুটা সময় দিয়েছেন যে এই জিনিসগুলো হয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি বলতে পারেন বা অর্ডার বলতে পারেন, সবই বলেছেন। একটি নির্দিষ্ট সময়ের পরে যদি দেখি তার কোনোটাই কিছু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, সেই আগের মতোই প্রতিশ্রুতি, তাহলে কিন্তু আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব এবং আবার কন্টিনিউস ওয়ার্ক করব। শ্রেয়াশিসদা, প্রচুর মানুষ আজও কিন্তু রাস্তায় নেমেছেন। আমরা যেটা বুঝে থাকি বা এতদিন যেটা আমরা শুনেছি, অর্থাৎ দ্রুত আমূল পরিবর্তনের জায়গা, কিন্তু বিচারের দাবিতে এই যে পথে নামা কোথাও কি ইন্ডিকেট করছে না? আমি জাস্ট 4টে বক্তব্য আপনার কাছে তুলে ধরবো। নিরাপত্তার কথা একটু আগেই ছাত্রনেতাদের তরফ থেকে বলা হচ্ছে, একেবারে প্রথম দাবি জাস্টিসের কথা, তারই সঙ্গে যে কথা উঠে আসছে অর্থাৎ স্বাস্থ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তারই সঙ্গে অরাজকতা, প্রতিকার কোথায় দাঁড়িয়ে? বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই জুনিয়র ডাক্তারদের যে আবেদনের উপরে ভিত্তি করে ইতিমধ্যে চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারিকে 10 দফা নির্দেশিকা পাঠিয়েছেন যে কি কি নিরাপত্তার জন্য কি কি করা দরকার এবং সেখানে নিরাপত্তা, তার রেস্ট রুম, ওয়াশরুম, সিসিটিভি ইত্যাদি যেমন থাকবে এবং পুলিশকে যুক্ত করা হচ্ছে প্রতিটি হাসপাতালে নজরদারির জন্য এবং এই নিরাপত্তার অডিটের জন্য প্রাক্তন একজন ডিজিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আমি আশ্বস্ত করতে পারি যারা আন্দোলন করছেন যে সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনেকটাই পরিকাঠামোগত এবং যে দাবিগুলো করা হয়েছে পরিবর্তন করে দিতে পারবেন। এখন বিষয়টা হলো যেটা অভিষেক বলছিল যে আমি যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে যদি না আসতেন তাহলে বোধহয় এই বিষয়গুলোর অনেক কিছু সমাধান হতো। আমি শুধু বলি অভিষেকরা 72 থেকে 77 সাল পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তারপর কিভাবে একেবারে ভ্যানিশ হয়ে গেল এর উত্তর কেন হয়ে গেল এবং কি দিয়েছিলেন তারা তার একটা উত্তর। তারপরে এলো বামফ্রন্ট, এখানে সায়নরা রয়েছে। 83 সালে তো এই জ্যোতিবাবুর লাঠি দিয়ে মেরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে দিয়েছিলেন, তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সহনশীলতা তুলনা করবে মানুষ। এবং 2001 সালে এই আরজি করে সৌমিত্র বিশ্বাস নামে এক ডাক্তারের মৃত্যু এবং তখনও কিন্তু এই ধরনের অভিযোগগুলোই সংবাদ মাধ্যমে উঠে আসতো যে ওখানে এই অব্যবস্থাগুলো আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের মানুষ আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, সেখানে ভালো খারাপ দু ধরনেরই মানুষ আছে, সব জায়গায় আছে। কিন্তু এটা তো মানা যায় না শ্রেয়াশিসদা, আপনার কথার প্রসঙ্গ ধরেই খালি একটু স্মরণ করিয়ে দেবো, এই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই। তাহলে তো প্রশ্ন উঠবে। আমি জাস্ট একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেবো, যেহেতু অভিষেকের নাম এবং সায়না নামের সাথে তরুণ, যদি প্লিজ একটুখানি সহনশীলতা। অভিষেক প্লিজ, 72 থেকে 77 আমরা ঢুকবো না, একেবারে প্রেজেন্ট কন্ডিশনে থাকবো। না, 72 থেকে 77 একদম ঢুকছি না, কিন্তু স্নেহাশিসদাকে ধন্যবাদ। স্নেহাশিসদা সহকর্মীদের মতো অ্যাটলিস্ট মহাভারত পর্যন্ত পৌঁছে যাননি, যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হতো তখন কেন চুপ ছিল। থ্যাংক ইউ। কিন্তু এনিওয়ে, উনি একটা যে কথা বললেন যে হ্যাঁ পরিকাঠামো এবং সিস্টেম বদল, তাহলে অন্তত এটা আমরা
স্বীকার করে নি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 99% কাজ হয়ে গেছে বলতে ওই কথাটা মিথ্যে ছিল, কারণ 99% কাজ করার পর যদি বেসিক ইনফ্রাস্ট্রাকচার না থাকে, বাথরুম, তাহলে সমস্যা। তাহলে 99% এক্স্যাক্টলি কি কাজ হয়েছে, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি একটা কথা দিয়ে আমি আমার এই পক্ষের বক্তব্যটা শেষ করছি। কিঞ্জল একটা খুব ইন্টারেস্টিং কথা বললো, নির্দিষ্ট সময়ের ভেতর প্রতিশ্রুতি। আমাদের কর্পোরেটে বা যে কোনো জায়গাতে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে কি বলতো, যে মিটিংস আর প্রাইভেট, মিনিটস আর পাবলিক। সেখানে এটা বলা যে তাহলে একটা ইটিএ থাকে, এক্সপেক্টেড টাইম টু অ্যাচিভ, একটা নির্দিষ্ট সময়ের ভেতর সেটা অ্যাচিভ করতে হবে এবং অ্যাকাউন্টেবল। এখানে দাঁড়িয়ে তো অনির্দিষ্টকালের জন্য তো তুমি ওয়েট করতে পারি, তোমার একটা স্যালারি বাড়াবার একটা কথা হয়েছে, আলোচনাই হয়ে যাচ্ছে, আলোচনায় এটা তো হতে পারে না। হোয়াট ইজ দ্য ওয়ে আউট আউটকাম কি নির্দিষ্ট সময়। সংক্ষেপে প্লিজ। প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমরা 365 দিন রাজনীতি করি, কিন্তু আমরা যখন রাস্তায় মিছিল করতে বেরোই না, আমরা অনেকাংশের মানুষের কাছ থেকে যখন রাস্তা দিয়ে মিছিল যায়, আমরা তাদের মুখের দিকে তাকালে একটা বিরক্তি দেখতে পাই, যেহেতু তাদের পথে অসুবিধা হচ্ছে, এবং তার জন্য আমরা তাদের কাছে ক্ষমাও চাই। এই প্রথমবার এই শেষ 40 দিন ধরে পশ্চিমবাংলায় যেখানে যেখানে মিছিল হয়েছে, কোথাও কোনো সাধারণ মানুষ বিরক্তি প্রকাশ করেননি, সাধারণ মানুষ মিছিল খুঁজেছেন। এবার প্রশ্ন হচ্ছে কেন খুঁজেছেন, তার কারণ এই আন্দোলনের যে কলকাতায়, রাজ্যে, দেশে, বিদেশে, আমি শুধু কলকাতার মধ্যে এবং রাজ্যের মধ্যে আপনাকে আমি বলছি, তার কারণ এই আন্দোলনে যা যা দাবি ছিল, যা যা কথা উঠেছে, এই বৃহৎ অংশের মানুষ তাতে সহমর্মিতা জানিয়েছে, তাতে সমর্থন জানিয়েছে বলেই তারা রাস্তায় নেমেছে। আমি খালি একটা কথা আপনাকে বলছি, দেখুন, এই আন্দোলনটা যে কোনোভাবে বন্ধ করাই রাজ্য সরকারের কাছে মূল উদ্দেশ্য ছিল। আরজি কর, ভাঙচুর করো, সেখানে ক্রাইম সিন নষ্ট করে দাও। সুপ্রিম কোর্ট আগের দিন কপিল সিব্বাল দাঁড়িয়ে বললেন নো লাইভ স্ট্রিমিং। আজকে সুপ্রিম কোর্টের ওই ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে যাওয়ার পর অদ্ভুতভাবে আরজি করের ভিডিওটাই ডিলিট হয়ে গেছে, অন্য কোনো ভিডিও কিন্তু ডিলিট হয়ে যায়নি। যে কোনোভাবে আন্দোলনটাকে বন্ধ করে দাও, যে কোনোভাবে সাপ্রেস করে দাও। তুমি মিথ্যা মামলা করে চিঠি পাঠাও, কলতান দাশগুপ্তকে জেলে পড়ো, কুণাল সরকারকে তুমি অনেকগুলো অভিযোগ আমরা আলোচনায় ফেরত আসার চেষ্টা, আমরা আলোচনায় ফেরত আসবো এবং এই প্রসঙ্গগুলোই আমরা ধরার চেষ্টা করব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। তরুণ জ্যোতির কাছে আসবো। সিস্টেম এবং সেই জায়গায় প্রশাসনিক দিক থেকে ইমপ্লিমেন্টেশন, নিরাপত্তা থেকে শুরু করে দুর্নীতিকে সরিয়ে দেওয়া সম্ভব? দেখো, স্নেহাশিসদা বললো কংগ্রেসের খারাপ দিকটা বললো, মানে বামফ্রন্টের খারাপ দিকটা বললো, এর জন্যই তো পরিবর্তন এসেছিল পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী গাল ভরার প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য মুখ্যমন্ত্রীকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ তিনি নিজেও বলেছেন প্রতিশ্রুতি মানে প্রতারণা। দেখো, একটা অন্য আসপেক্টে আসছি পুরো পাবলিক হেলথ। মুখ্যমন্ত্রীর কথা মতো রাজ্যের 9 কোটি মানুষ 2 টাকাকেই চাল নেয়, মানে 9 কোটি মানুষ বিপিএল এর মধ্যে পড়ে। এই 9 কোটি মানুষের একমাত্র ভরসা গভর্নমেন্ট হসপিটাল। গভর্নমেন্ট হসপিটাল এই আন্দোলনে আমরা বুঝতে পারলাম যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো বেকার। এই আন্দোলনে আমরা বুঝতে পারলাম যে বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো মিসইউজ হচ্ছে, মানে যে ইঞ্জেকশনটা তোমার দেওয়া হচ্ছে সেটা হেপাটাইটিস সি ইনফেক্টেড নয় বা কোনো কন্টিজিয়াস ডিজিজ নেই সেখানে, তার কোনো গ্যারান্টি নেই। কয়েক বছর পরে গিয়ে বুঝতে পারবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তুমি এটা হিসাব করো তো, একটা গরিব মানুষ সুস্থতার জন্য হাসপাতালে যাবে, সে আরেকটা রোগ নিয়ে ফিরে আসবে। মুখ্যমন্ত্রী জানতেন না, বারবার অভিযোগ করার পরে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রত্যেকটা জিনিস তার নিজের দপ্তরে, আমি তার অন্য দপ্তর বললাম, তার বাড়িতে গিয়ে অভিযোগ করা হয়েছিল, তারপরে কোনো ব্যবস্থা নেয়নি। মানুষের মানে কোনো দাম নেই। আসলে ব্যাপার আমাদের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের মানুষের ভোটটা চায়, এরা পশ্চিমবঙ্গের মানুষকে চায় না। আর একটা প্র্যাকটিক্যাল কথা, শুনতে খারাপ লাগবে, এটা ফ্যাক্ট যে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনে কিচ্ছু যায় আসে না, কারণ রাত দখল, দিন দখল, ভোট দখল সাধারণ মানুষ করবে, কিন্তু তৃণমূল জানে কিভাবে বুথ দখল করতে হয়। আসবো প্লিজ, আমি একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেব। অভিষেক, সংক্ষেপ। তুমি বললে যে এর থেকে সিস্টেমের থেকে কোনো মুক্তি আছে না, একটু আগেই তোমরা আলোচনা করছিলে যে সিস্টেমের পরিবর্তন, যে দেশে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটা ম্যানেজ করে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, যেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রীর আওতাধীন। আমার তোমার ওয়েবসাইট না, জি নিউজ না, ইউটিউব লিখে হ্যাক হয়েছে। একটু আগে ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইট না রে বাবা, ইউটিউব চ্যানেল। এবার ইউটিউব চ্যানেলটা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার ম্যানেজ করে না। একটা জায়গা হ্যাক হচ্ছে, সেই হ্যাকটাকে রক্ষা করতে পারছি না আমরা। এই একটু আগে বললাম যে এই 1.5 মাসের আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম, কিন্তু এর ফাঁকে বাকিপুর, শঙ্করাড্ড, মানিক, সুকন্যা, কেষ্ট সবাই ছাড়া পেয়ে গেছে। কালকে সন্দীপ ঘোষ ছাড়া পাবে। আমরা এখানে 1 ঘন্টা ধরে আন্দোলন করব।
দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই সবটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল বারবার যেটা এসছে যে 7,000 জুনিয়র ডাক্তারবাবুরা তারা রাস্তায় আন্দোলন করছিলেন বলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল। এই ঐকিক নিয়মের ফর্মুলায় আপনি খালি একবার ভাবুন তো, শেষ 13 বছর ধরে পশ্চিমবাংলার শিক্ষা জগতে শিক্ষক নিয়োগ কার্যত থমকে দাঁড়িয়ে আছে। পশ্চিমবাংলার না, যদিও প্রসঙ্গে আমরা ঢুকবো না, সব ঠিক ছিল না তো, আমরা তো কোনোদিন জীবনে কোনোদিন কোনো বামফ্রন্টের মন্ত্রী তো বলেনি আমি 100% কাজ করে ফেলেছি, কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন। আমি খালি আপনাকে বলছি তাহলে শিক্ষা ব্যবস্থাটা কোথায় উঠে গেছে আপনি খালি একবারের জন্য ভাবুন। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের সরকার কিভাবে একটা স্বাস্থ্য দপ্তরকে জেনে বুঝে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছে। এর দায় থেকে মমতা ব্যানার্জি কখনো পালিয়ে যেতে পারেন না। শেষ কথা, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি 1983 সালের কথা বললেন, কবে নাকি লাঠি মেরে তুলে দেওয়া হয়েছে। শুধু হয়তো এখন একটাই আফসোস হয়, লাঠি যদি ঠিক সময় চালানো হতো, অন্য একটা আন্দোলন যদি তুলে দেওয়া হতো, পশ্চিমবাংলার এই দুর্দিন না আসলেও না আসতে পারে। স্নেহাশিস দা, খুব সংক্ষেপে প্লিজ, একেবারে প্রসঙ্গে। না, আমি বলছি খুব দেরি, যে আদি অনন্তকালের সময় লাগবে এই পরিকাঠামো বা সিস্টেম পরিবর্তনের, সেটা নয়। ইতিমধ্যেই কিন্তু আমাদের সরকারি ব্যবস্থাপনায় ডিএমরা জেলায় জেলায় তার সেই জেলায় যে সমস্ত হাসপাতাল আছে সেগুলো পরিদর্শন করে ফেলেছেন এবং খুব দ্রুত এই পরিকাঠামোগত পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। এবং এই যে একটা কালচারের পরিবর্তন করার কথা বলা হচ্ছে, থ্রেড কালচার যে এটা সংস্কৃতি, এটা সমাজের মধ্যে থাকে, এটা শুধু সরকার কিছু নিয়ম চালু করলে হয় না, এটা সামাজিক পরিবর্তনের বিষয়, এটা সবার থাকতে হবে। না হলে আর অভিষেককে দুঃখ করে সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার না 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 আমাকে বলতে, আমি একবার বলিনি, আমি একবারও বলিনি বিচার ব্যবস্থার মধ্যে কেন জামিন পাচ্ছে এটা ওর ক্ষোভ আছে, ওর কেন ইয়েতে সিস্টেম থেকে, সুপ্রিম কোর্টের সিস্টেম থেকে কিভাবে হ্যাক হয়ে যাচ্ছে সে ব্যাপারে ওর অভিযোগ আছে। তার মানে একটা পরিবর্তন সার্বিকভাবে করার যে দরকার, যে পরিষ্কার করা দরকার, তার জন্য একটা সরকার আমাদেরও অপেক্ষা করতে হবে তার দিকে। আর স্নেহাশিস দা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে তিনি বলছেন যে অবশ্যই করে পরিবর্তন হবে, যদিও বিরোধীদের বক্তব্য যেখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ প্রশ্ন তুলছেন তারা যে কেন হয়নি, কেন এত মানুষকে রাস্তায় নামতে হলো। এই ঘটনা সবাইকে নড়িয়ে দিল। টানা 11 দিনের অবস্থান শেষ হলো, আর এবারে কাজে ফেরার পালা। জুনিয়র চিকিৎসকরা চলে যাওয়ার পর যেন ভাঙা হাট স্বাস্থ্য ভবনের সামনের রাস্তাটা শুধু আন্দোলনের স্মৃতি রয়ে গিয়েছে। পুরো দেওয়াল জুড়ে গ্রাফিতি আর রেলিংয়ে টাঙানো সার সার প্ল্যাকার্ড। একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। তর্ক রয়েছে বিতর্ক, যুক্তির বিপক্ষে রয়েছে পাল্টা যুক্তিও, কিন্তু গোটা রাজ্যবাসী স্বাস্থ্য ভবনের এই জায়গাকে মনে রাখবেন একেবারেই অন্য প্রসঙ্গে, যেখানে বলা যেতেই পারে গণ আন্দোলনের সাক্ষী থাকলো গোটা রাজ্যের মানুষ। 42 দিনের কর্মবিরতি, তার মধ্যে শেষ 11 দিনই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আন্দোলন করেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার একটানা অবস্থানে ইতি, এবার ধীরে ধীরে কাজে ফেরার পালা। প্রীতিলতা মাতঙ্গীর মাটিতে ধর্ষকদের ঠাঁই নেই, কিংবা নবারুণ শক্তি চট্টোপাধ্যায়। স্বাস্থ্য ভবন জুড়ে সর্বত্র আধুনিক কবি কিংবা পুরনো কবি, বারবারই বিদ্রোহ আর বিপ্লবের গানে সোচ্চার থাকলো প্রতিবাদী জনতা। যেখানে রইল গ্রাফিটি, যেখানে রইল নাচ, যেখানে রইল কবিতার রিপ্রেজেন্টেশন। দুদিকের দেওয়াল জুড়ে শুধুই গ্রাফিতি, রেলিংয়ে টাঙানো প্ল্যাকার্ড আর রাস্তার বুকে লিখে দেওয়া দাবিগুলি রয়ে গিয়েছে আন্দোলনের স্মৃতি হিসেবে। 9 তারিখের পর থেকে একটানা আন্দোলন চলল। টানা 40 দিনেরও বেশি চলা আন্দোলনে একাধিক শিল্পকর্ম এবং একাধিক প্রতিবাদের ভাষা দেখল গোটা রাজ্যের মানুষ। যে প্রতিবাদের ভাষা কখনো গান, কখনো গ্রাফিটি, কখনো আবার ওয়াল পেন্টিংয়ে সবার বিবেক জাগানোর কাজ করেছে বলে মনে করছেন এই গণ আন্দোলন বলতে চাওয়া সাধারণ মানুষ।
গত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনের এই রাস্তায় ছিল আরজিকর আন্দোলনের অন্যতম কেন্দ্র। এই রাস্তায় বসেই লড়াইয়ের নীল নকশা তৈরি করেছেন জুনিয়র ডাক্তাররা। আবার সময়ে সময়ে নিজেদের দাবি দাওয়া জানিয়েছেন। সরকারের সামনে শক্ত চোয়ালে তুলে ধরেছেন নিজেদের শর্ত। তাদের একটানা আন্দোলনের কারণে ভোটহীন সময়ও চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকার। ধর্নাস্থলে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত অবস্থান বিক্ষোভ শেষ, তবে জাস্টিস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চান জুনিয়র ডাক্তাররা। চান তাদের অসম লড়াইয়ের সাক্ষী হয়ে থাকুক এই রাস্তা। গণ আন্দোলন বলুন বা গণ আন্দোলন না বলুন, সিদ্ধান্ত আপনাদের। কিন্তু চিকিৎসকরা বলছেন তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আর স্বাস্থ্য ভবন গোটা এই 11 দিনের বেশি সময় সাক্ষী থাকলো এক অভূতপূর্ব প্রতিবাদের ভাষা দেখার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক।